নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সঙ্গ ঋণ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সঙ্গ ঋণ। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। আচ্ছা, একটা কথা জানতে পারি? নিশ্চয়ই। আমার সামনে এইভাবে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকার মানেটা কি? মানে তোমায় দেখানো, শিখিয়ে পড়িয়ে নেওয়া। মাস্টারই হয়েছ, কিচ্ছু শেখনি। জামা কাপড় পরে নাও, অভদ্রের মতো ঘুরে বেরিও না। একেবারেই বিদেশি জায়গা, চিনি না কিছুই। তোমার পাল্লাতে পড়েই তো আসা। ভাগ্যিস এসেছিলাম, না হলে এভাবে আমাকে দেখাতে পারতাম। দেখো না, টাওয়াল পরেছি, আমার চুল থেকে টপ টপ করে জল পড়ছে। এই দেখো আমার বুকের খাজে কত সুন্দর জলবিন্দু। আমার শরীরে যেন সংযুক্তা, ভালো লাগছে না। তুমি কি ব্যাং? শুধু শুধু হানিমুন করতে এসেছি, ভাল লাগে না। এইভাবে কি তুমি আমার দিদনের ঋণ শোধ করছো? তোমার দিদনের ঋণ তো শোধ করা হয়ে গিয়েছে কবেই। তুমি তো ভালো একজন আর্টিস্ট হয়েছো। তাহলে কি বিয়েটা আমাকে করতে করেছো? ব্যাং, ভাল লাগে না। সব বিয়ে কি এইভাবেই মেটাতে হয়? হ্যাঁ, হে কে রে? হে কাহা সে আয়া হে এ লোক? বলে সংযুক্তা। আর ঠাট্টা করতে হবে না, জামা কাপড় বদলিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, খেয়ে দিয়ে শোয়ার জন্যই তো হানিমুনে এসেছি। তুমি কি চাও? আরে আমরা স্বামী স্ত্রী, নর্মাল যেরকম সম্পর্ক সেরকমই। তুমি তাহলে আবার আমার কাছে গুরু দক্ষিণা চাও? চা হালুয়া, কার পাল্লায় পড়লাম রে বাবা? আমার কপালটাই পুড়ল। কি কুক্ষণেছে? কিছু না। এই লোক পড়াশোনা ছাড়া আর কিচ্ছু বোঝে না, বুড়ো বয়সের ঢেপ না। এই কি বললে? কিচ্ছু বলিনি। ঘুমিয়ে পড়ো। সংযুক্তা নাইটি পরে শুয়ে পড়ে। ওর মাথার চুলে আস্তে করে বিলি কেটে দেয় পলাশ। মনে মনে হাসে, পাগলি একটা। আরে গান্ডু, বেশি গেদাস না, পেছন দিকে তাকিয়ে দেখ। নে হালুয়া, এই লোকাল ট্রেনেও চেকার? সালা, ছুঁচোগিরি মারতে গিয়ে ইচ্ছাকৃত তো ট্রেনের টিকিটটা কাটলি না। এবার ভোগ। এ ভাই কত ফাইন নেবে? অনেক ফাইন নেবে। এক কাজ কর, তুই না বাথরুমে গিয়ে লুকা। না, ও লেওড়া ভালো জায়গা নাকি? দেখলেই ঘৃণা লাগে। লোকে হেগে জল দেয় না। টিকিট দেখি, টিকিটটা দেখি। দেখা, ঠিক আছে, রাখুন। আপনার টিকিটটা দেখি। হে রে, আর তো মাত্র জনা 5 লোক এই বাড়ি তো এইদিকে আসবে। ভবেশ, তুই একটা কাজ কর, তুই না এই যে ব্যাগটা রয়েছে, ওই ব্যাগটার পেছন দিক থেকে লুকিয়ে পড়, সিটের ভেতরে ঢুকে যা। কত তো সব পড়ে। ও আমার হরিদাস গো, টাকা দিয়ে টিকিটও কাটবা না, ময়লার মধ্যে পড়ে থাকতেও তোমার গায়ে ঘিনঘিনানি পিত্তানি, তা সব দিক দেখতে গেলে চলবে কি করে? কথা শেষ করার আগেই পরেশ, ভবেশ, পলাশ, টুবাই এদের সকলের সিটের কাছে চেকার এসে দাঁড়ায়। ভুড়িওয়ালা, টাক মাথা, ইয়া বড় গোপ, কালো বর্ণের লোকটির শরীরে কালো রঙের কোট, দারুণ মানানসই, ঘামে ভিজে চপ করছে। বাবা, কি বোটকা গন্ধ। পোশাকটা যে কতদিন কাঁচে না কাচুক ভাই। এই পোশাক দেখে একেবারে সবকিছু যে খাড়া হয়ে গিয়ে মাথায় উঠে গেল। দেখি দাদা টিকিটটা। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি কাকু, টিকিটটা না কাটতে ভুলে গিয়েছি। হ্যাঁ কাকু, আমাকে বলছেন? হ্যাঁ, এখানে তো আমাদের সামনে আপনি ছাড়া কেউ নেই। আমি কি
আপনার পরিচিত? আগে না। বাবা জ্যাঠা এদের রক্তের সম্পর্কের? আগে না। তাহলে কোন আক্কেলে আপনি আমাকে কাকু বললেন? স্যার সম্বোধন করবেন। স্যার দেখান, টিকিট দেখান। এলে ওরা, এতে এমনি এমনি হবে না রে, এ তো রীতিমতো ঘুষ নেবে। বড় পকেটে 2 টাকা পড়ে রয়েছে, কি দিয়ে করবো বলতো? ভেবেছিলাম কলকাতায় গিয়ে আরামসে একটুখানি হাওয়া খেয়ে আসবো গঙ্গার পাড়ে, তারও তো উপায় নেই। দেখে দেখান, দেখান টিকিটটা দেখান, টিকিটটা দেখান। এক্সকিউজ মি স্যার। ইয়েস। ওদের প্রত্যেকের কথার মাঝখানে বেশ খানিকক্ষণের ছেদ পড়ে। বছর 40-এর একজন মহিলা চেকারকে ডাকে, আমার টিকিটটা একটু চেক করে দিন তো, আমি পরবর্তী স্টেশনেই নামবো। দিন ম্যাডাম দিন। ঠিক আছে। এই দেখুন, দেখে শিখুন, সজ্জন ব্যক্তিত্বের পরিচয়। ট্রেনের টিকিট না কেটে ট্রেনে উঠেছেন। চলুন পরের স্টেশনে, আপনাদের প্রত্যেকটাকে ধরবো। স্যার এইবারের মতো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আর হবে না। আর হবে না? ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি সব। টাকা ছাড়ুন। পার হেড 2000। হ্যাঁ, 2 টাকায় নেই মারা, এখানে আমাদের 2000। তোমরা কেমন বলো তো আজকালকার ছেলে পেলে? দেখি তো বয়স 21-22-এর বেশি মনে হচ্ছে না। তা এই বয়সে বাবা মার টাকা শুধু শুধু ধ্বংস না করে পড়াশোনাটা মন দিয়ে করলেই তো পারো, না হলে কোনো ভালো ব্যবসায় ইনভেস্ট করো। শুধু শুধু নিজেদের জীবন, যৌবন আর সময় সবটাই নষ্ট করছো। দেখুন ম্যাডাম, আমাদের কথার মাঝখানে আপনি দয়া করে আসবেন না, আমাদের বিপদ আমরা বুঝে নেব। দেখুন ম্যাডাম দেখুন, আজকাল সজ্জন ব্যক্তিদের কেউ গুরুত্বই দেয় না। এই সব কটাকে পরের স্টেশনে নামাবো। আপনি কোথায় যাবেন? আমি ব্যাঙ্গালোর যাব, সেখানে আমার একটা মিটিং রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝি চাকরি বাকরি করেন? হ্যাঁ, ওই একটু আধটু আর কি। ট্রেনটা পরবর্তী স্টেশনে আসার পরই উনি নেমে গেলেন, আর ছেলেপেলেগুলোকেও নামানো হলো। কাজেই টিকিট চেকার মশাই, ওই মহিলা আর ছেলেগুলো একই সাথে স্টেশনে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই ওই 4টে ছেলের মধ্যে 2টি ছেলে ধেয়ে দৌড়, আর বাকি 2জন পড়ে রইল আটকা। ভদ্রমহিলা সহাস্য বদনে বললেন, যেমন কর্ম তেমন ফল। পরবর্তী ট্রেনটা কখন আসবে? তো আর 1.5 ঘন্টা পর। ঠিক আছে, ততক্ষণে আমার কাজ মিটে যাবে। ভদ্রমহিলা নিজের গন্তব্যে যাবার জন্য একটি টোটো ঠিক করলেন এবং নিজের গন্তব্যে চলে গেলেন। ঘড়ির টাইম মাফিক ঠিক 1.5 ঘন্টা পরে ফিরে এলেন সেই স্টেশনে। ট্রেনে উঠলেন, আর ওনার ওঠার সঙ্গে সঙ্গে চেকারও উঠল, তবে সে আগের জন নয়। ভদ্রমহিলা মনে মনে ভাবছেন, ছেলে দুটোর অবস্থা কি হলো কি জানি। খুব বেশি কিছু করবে না, জিআরপিকে ধরিয়ে দেবে, আর না হলে মোটা অঙ্কের ফাইন নেবে। আর পকেট যদি ফুটো থাকে তাহলে কি হবে জানি না। বলতে বলতেই ট্রেন ছাড়ল এবং উনি ওনার গন্তব্যে রওনা হলেন। ব্যাঙ্গালোর যাবেন। কাজেই যেই বাড়িতে গিয়ে উঠেছিলেন সেটা ওনার বহু পুরনো এক স্টুডেন্টের বাড়ি। ছেলেটি নিজেই আমন্ত্রণ করেছিল, পত্র পাঠিয়েছিল, ম্যাডাম আমার বাড়িতে আপনার পদধূলো, একদিনের জন্য আশা করছি, ঘণ্টাখানেকের জন্য হলেই হবে। জানি আপনি বিরাট ব্যস্ত মানুষ, আপনার মস্তিষ্কে সবসময় নতুন জিনিস তৈরির চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে, আর আপনার আবিষ্কারের জন্যই তো আজ আমরা অনেক কিছু পেয়েছি। কিন্তু আপনার স্টুডেন্ট হওয়ার দরুন এইটুকু আবদার তো আপনার কাছে করতেই পারি। জাস্ট 1 ঘন্টা। আমার একটা মেয়ে হয়েছে, তার অন্নপ্রাশনের অনুষ্ঠান দিচ্ছি। আমি চাই আপনি আসুন, আর এও জানি আপনি নিরামিষ খান, সেই বন্দোবস্তও করব, আর আপনার গন্তব্যে পৌঁছানোর জন্যে পর্যাপ্ত পরিমাণ অন্নের ব্যবস্থা আশা করি আপনার এই ভক্ত করে রাখতে পারবে। নিজের স্টুডেন্টের কাছে এতটা সম্মান সমস্ত শিক্ষক শিক্ষিকারাই বোধহয় আশা করে, তাই রণজয়ের কথা ফেলতে পারেনি প্রতিমা। ছুটে গিয়েছিল তার বাড়িতে, তার মেয়ের জন্যে সোনার বালা নিয়ে গিয়েছে। বিজ্ঞানী প্রতিমা দেবীর কাছে এইটুকু আশা করা যেতেই পারে।
ওনার সংসারের সদস্য বলতে ওনার স্বামী আর উনি। 2 মেয়ে, তারাও নিজেদের মতো এখন সেটেল হয়ে গিয়েছে, চাকুরি করে, বিদেশে থাকে, বিয়ে থাও এখনো করেনি, করবেও কিনা সেটাও উনি জানেন না। সন্তান জন্মানোর পর মাতৃদুগ্ধ যতক্ষণ খায় ততক্ষণই মায়ের কথা শোনে, তারপর তার নিজের অস্তিত্ব সে খুঁজে বেড়ায়। আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকেই প্রত্যেকের অস্তিত্ব খুঁজে বের করার জন্য। আমাদের প্রত্যেকের জন্মের পেছনেই একটা নির্দিষ্ট কারণ রয়েছে, কিন্তু আমৃত্যু পর্যন্ত কেউ কেউ সেটা আবিষ্কার করতে পারি, আর কারো কারো জীবনে সারা জীবনই সেটা অলক্ষ্যেই থেকে যায়। ঘোরটা ভাঙল প্রতিমা দেবীর চেকারের শব্দে। ম্যাডাম, টিকিটটা। ও হ্যাঁ, এই যে। আপনি প্রতিমা দেবী না? ঠিক চিনতে পেরেছি। আপনার আবিষ্কার না হলে যে আমাদের কত অসুবিধে হতো। আমাকে লজ্জা দেবেন না, শুধু শুধু একই আমি আমার এই অতিরিক্ত নিজের নাম প্রচারের জন্যে অতিষ্ঠ হয়ে থাকি। আমি আবার পর্দার আড়ালে থেকে কাজ করতে ভালোবাসি, সামনাসামনি আসতে খুবই লজ্জা। কেন ম্যাডাম, আপনি তো রীতিমতো একজন সেলিব্রিটি। বলতে বলতে চেকার তাকালেন প্রতিমা দেবীর বসে থাকা সিটের তলার দিকে। এই বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বললেন বেশ কয়েকবার, কিন্তু কেউ বেরিয়ে আসলো না। এরপরে চেকার বসে পড়লেন সেখানে। বসে হাতটা বাড়িয়ে বললেন, না বেরোলে কিন্তু কানটা টেনে বার করবো। বেরো, বেরো বলছি। ট্রেনে ওঠা ওই 4টে ছেলের মধ্যে একটি ছেলে বেশ ভয়ে ভয়েই বেরিয়ে এলো। আরে তোমরা পালিয়ে বাঁচোনি নাকি? আপনি চেনেন? এই তো আগের ট্রেনটাতেই তো ধরা পড়েছিল, লুকিয়ে আছে এখানে। ওর টিকিটের টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নিন। কিন্তু শুধু শুধু একটা অচেনা অজানা ছেলেকে কেন আপনি টাকা দেবেন? থাক না, ওর পাপের ফল পাচ্ছে। ও বুঝতে পেরেছে ও ভুল করেছে, আর করবে না। ব্যাঙ্গালোর পর্যন্ত টিকিট কেটে ফেললেন তিনি। চেকার বলল, শুধু শুধু একটা বেকার ছেলের পেছনে এতগুলো টাকা খরচ করলেন। একই বাবার বেয়ারা সন্তান, দেখেই বুঝতে পারছেন। ঠিক নেই কোনো কিছু, তার আবার। আপনার যেটুকু দরকার ছিল সেটুকু আপনি জেনে নিয়েছেন তো, এবার আপনি আসুন। প্রতিমা দেবীর সঙ্গে অযথা তর্ক করা মানে মূর্খামির পরিচয়। গোটা পৃথিবীতে ওনার নাম রয়েছে, ওনার বাড়ি গাড়ি সম্পত্তি প্রতিপত্তি থাকা সত্ত্বেও আর 5টা সাধারণ ঘরের মতোই জীবন যাপন করেন উনি। ওনার পোশাক আশাক শাড়ি গয়নায় কোনো আভিজাত্যের চিহ্ন মাত্র নেই। আর সেই কারণেই তো আর 5 জন স্বাভাবিক মানুষের মতো, সাধারণ প্যাসেঞ্জারের মতো উনি ট্রেনে করে ব্যাঙ্গালোর যাচ্ছেন। কোনো রিজার্ভেশন কামরা নয়। এই ভিড় ভাড়টা সব কিছু ঠেলে বেরিয়ে আসবেন। নিজেকে সেলিব্রিটি ভাবাটা উনি বিলাসিতা মনে করেন। ছেলেটি বসে রয়েছে। ওই 4টে ছেলের মধ্যে সব থেকে কম বয়স এই ছেলেটির। প্রতিমা দেবী খানিকক্ষণ জানলার দিকে তাকিয়েছিলেন, এবার মুখ ফিরিয়ে ছেলেটার দিকে চোখ রেখে বললেন, নাম কি? আর পলাশ। পলাশ? বাহ, সুন্দর নাম। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি মধ্যম গ্রামে। যাওয়া কোথায় হচ্ছে? আগে কলকাতা। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বুঝি? ও, তা কলকাতা তো কখনই পার হয়ে গিয়েছে, তখন নেমে পড়লে না কেন? আসলে পড়াশোনা জানি না তো, তাই বুঝতে পারিনি। বাহ, আর বন্ধুদেরকে বিশ্বাস করে চলে এলে? হ্যাঁ, আসলে 7 দিন আগে লটারির টিকিটে টাকা পেয়েছিলাম। বাড়িতে কোনো অশান্তি হয়? ভীষণ আস্তে করে জিজ্ঞেস করলেন প্রতিমা দেবী। ছেলেটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। এর বেশি কিছু উনি জানতে চাননি। সমগ্র ট্রেন পথে চুপ করেই বসে 2 জনেই মুখোমুখি। সিট পাওয়ার পর থেকে ছেলেটি অপলক তাকিয়ে রয়েছে প্রতিমা দেবীর মুখের দিকে। এই মানুষটিকে সে চেনে না, জানে না, কোনোদিন কোনো পত্রিকায় দেখেছে কিনা সেটাও বলতে পারবে না। একটু পরে প্রতিমা দেবী টিফিন বাক্সটা খুললেন। ওনার স্টুডেন্ট রণজয় আর তার স্ত্রী শর্মিষ্ঠা বাটি ভরে খাবার দিয়ে দিয়েছে। লুচি, তরকারি, পায়েস, মিষ্টি। ছোট্ট মেয়েটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে,
কোলে নিয়ে আদর করেছিলেন। মনে পড়ে যায় ওনার 2 যমজ সন্তানের কথা। তখন ওনার বয়স মাত্র 21 বছর। পড়াশোনা করতে করতেই বাচ্চাটা হয়ে গিয়েছিল। সেই সময় না ছিল শ্বশুর শাশুড়ি বাচ্চাকে দেখাশোনা করার, না ছিল নিজের বাবা মা কাছে। স্বামী স্ত্রীতে মিলে সমস্ত ঝক্কি সামলে সংসারও করেছেন, আবার ইচ্ছেটাও পূরণ করেছেন। তুমি কোথায় যেতে চাও? আমি জানি না ম্যাডাম। ছেলেটি এই প্রথম ম্যাডাম বলে সম্বোধন করে প্রতিমা দেবীকে। উনি স্মিত হাসেন। ঠিক আছে, তুমি যেখানে খুশি যেও, তবে নিজে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করো। বয়স তো খুব একটা বেশি নয় তোমার, জোর 15 কি 16 হবে। পড়াশোনা করার এখনো অনেক সময় রয়েছে। বোধহয় ঠিকে মজুরের কাজ টাজ করে সংসার চালাও, তাই তো? আগে হ্যাঁ, বাড়িতে বাবা 2 নম্বর বিয়ে করে এনেছে। প্রথম মাটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর। কেন? মা আত্মহত্যা করেছিলেন কেন? আগে বাবা মদ খেয়ে এসে মাকে খুব মারতো। আর এই মা আমায় খুব মারে, ঠিক মতো খাইতে পড়তে দেয় না। 2খানা মাইয়া আছে ওর, ওই 2টার লইগা শুয়া থাকে, আমারে একটু ভালোবাসে না। প্রতিমা দেবী বুঝতে পারলেন ছেলেটি একটু একটু করে ওনার সাথে কথাবার্তায় স্বাভাবিক হচ্ছে এবং তার স্থানীয় ভাষাতেই বার্তালাপ শুরু করেছে। তোমাদের গ্রামে বুঝি স্কুল নেই? আগে আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, আমারে পড়তে দেয় নাই কোনোদিন। আমারও পড়ার লাগে কাম নাই, পেট চালাইতে হইবে তো, পড়াশোনা করবো কখন? বলতে বলতেই লোকাল ট্রেনে ঝালমুড়িওয়ালা ওঠে। খিদে পেয়েছে? ছেলেটি ঘাড় নেড়ে না বলে, কিন্তু মায়ের মতো প্রতিমা দেবী বুঝতে পারেন, বলেন খাবে। এরপরে ছেলেটি আর না বলতে পারে না। পেটে তো খিদে, যা দেবে তাই অমৃত সমান। সুতরাং ঝালমুড়ির প্যাকেটটা হাতে ওঠার পরই গপ গপ করে খেতে শুরু করে, বিষমও খায়। প্রতিমা দেবী ব্যাগ থেকে জলের বোতলটা বার করে দেন। ওনার জন্যে ওনার স্টুডেন্টের স্ত্রীর তৈরি করে দেওয়া লুচি তরকারি খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ আগেই তো খেয়ে দিয়েই বেরিয়েছেন, আর এই বয়সে খাওয়া দাওয়াটা নিয়ে একটু লোভ সামলানোটা অবশ্যই উচিত। ট্রেন ব্যাঙ্গালোর স্টেশন যখন পৌঁছয়, ছেলেটি তখনও বসে রয়েছে। না, প্রতিমা দেবী তার সাথে বেশি কথা আর বলেনি। নিজের কাজে ব্যস্ত ছিলেন, ডায়েরির মধ্যে কী সব লিখছিলেন। তারপরে ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে কি যেন করছিলেন। ছেলেটি বসে বসে প্রতিমা দেবীকেই স্মরণ করছিল। এরপরে ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছয়, প্রতিমা দেবী নেমে যান। নামার আগে একবার ছেলেটির দিকে তাকিয়ে লক্ষ্য করেন সেও নামার জন্যেই তৈরি হয়েছে, উঠে দাঁড়িয়েছে। স্টেশনে নামার পর প্রতিমা দেবী বুঝতে পারেন ছেলেটি ওনাকে ফলো করছে। পেছন ঘুরে বলেন, কি ব্যাপার, আমাকে ফলো করছো? আমি তো একটা কনফারেন্সে যাচ্ছি, ওখানে গিয়ে তো তুমি দাঁড়াতে পারবে না। তাহলে আপনি আমার থাকার জায়গা কইরা দেন মা, আমি কোথায় যাবো? কি বললে? মা বললে? ঠিক আছে, দাঁড়াও। পকেট থেকে ফোনটা বার করলেন তিনি। নিজের হ্যান্ড ব্যাগের চেনের ভেতরে খুব সাবধানে এই অ্যান্ড্রয়েড ফোনটাকে উনি ঢুকিয়ে রাখেন। এসব ওনার ব্যবহার করতে ভালো লাগে না, কিন্তু ওনার স্বামী ওনাকে এটা গত বছর উপহার স্বরূপ দিয়েছে। কোনো রকম চাকচিক্য পছন্দ করেন না বলেই আজ এত বছর বয়সেও উনি স্মার্টফোন ব্যবহার করেননি। নেহাত এটা মেয়েদের ভিডিও কল আর স্বামীর জোড়াজুড়িতে। হ্যালো, হ্যাঁ, কে? অখিলেশ? একটু স্টেশনে আয় তো বাবা। হ্যাঁ, একটি ছেলে আছে, ওকে সঙ্গে করে নিয়ে যাবি, আমাদের আশ্রমেই রাখবি। আর শোন, আজকের পর থেকে ওর সমস্ত খরচাপাতি আমি চালাবো, ও যা পড়তে চায় পড়াবি। হ্যাঁ, অন্যান্য ছেলেদের সঙ্গেই রাখবি। আমি ওয়েট করছি, তুই আয়। স্টেশনে বসে রয়েছেন 2 জন। সমস্ত মানুষজন তাদের ব্যাগ ট্যাগ সামলিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক। কেউ কেউ আবার ট্রেন ধরার জন্য এগিয়ে আসছে। ব্যস্ত শহরের মাঝে ছেলেটি যদি হারিয়ে যায়, অখিলেশের কাছে ওকে গচ্ছিত রাখতে পারলে ভালোই হবে। মিনিট 15 পরে বেশ সন্ডাগুন্ডা মার্কা স্বাস্থ্যবান সুপুরুষ এসে হাজির হয়, আর
আসার সাথে সাথেই প্রণাম করে প্রতিমা দেবীকে। থাক থাক বাবা থাক। কোথায় আছে ম্যাডাম? এই তো, বলে প্রতিমা দেবী ওনার সামনে বসে থাকা ছেঁড়া জামা পরা, হাফ প্যান্ট পরা একটি অল্প বয়সী ছেলেকে দেখায়। ছেলেটির বগলের দিকটা ছেঁড়া। ট্রেনে যখন ছিলেন তখন বুঝতে পারেননি। ঠোঁট দুটো অসম্ভব রকমের কালো হয়ে গেছে বোধহয় বিড়ি খেতে খেতে। চোখের তলায় কালি, মাথার চুলে তেল পড়ে না কতদিন, গায়ে অসম্ভব বাজে গন্ধ। এই ছেলে কিনা লটারিতে টিকিট পেয়েছে, টাকা পেয়েছে, আর কুসঙ্গে মিশে সেই টাকাই ধ্বংস করার জন্যে কলকাতায় এসেছে। সব ব্যাপারটা জানার পর অখিলেশ বলে, কিন্তু ম্যাডাম এ কি থাকবে? চোর ছাচর নয় তো? আবার চুরি করে পাল্টাবে না তো ব্যাপারটা? ঠিক আছে, চুরি করলে না হয় একবার ঠকবো। অখিলেশ আবার প্রণাম করে। হ্যাঁ, আপনাকে যত দেখি তত বেশি অবাক হই ম্যাডাম। এই চল আমার সঙ্গে। নাম কি তোর? আগে আগে আমার নাম পলাশ। প্রতিমা দেবী ওনার গন্তব্যের দিকে চলে গেলেন, আর পলাশ রয়ে গেল ব্যাঙ্গালোরের সেই আশ্রমে। সাইলেন্স, সাইলেন্স! এটা কি মাছের বাজার? দেখ দেখ, পেছন পাকাটা আবার গেছে খোঁজে। সংযুক্তা, তুই কোন দিন তোর এই পোত পাকামির জন্যে স্যারের কাছে না উদম পানিশমেন্ট পাবি। দেখ চুকাত্তা শালা সেকেলে মাস্টার, দেখলেই শরীর জ্বলে ওঠে। কেন রে? এমনিতে লোকটা তো খুব ভালো, কত সুন্দর আমাদেরকে কেমিস্ট্রি বোঝায়। ওনার এই কেমিস্ট্রি বুঝতে পারি না বলেই তো একদম ইচ্ছে ছিল না এই সাবজেক্টে অনার্স করার। তাহলে করতে গেলি কেন? কি করব বল? আমার 14 গোষ্ঠী কেমিস্ট্রিতে অনার্স, তাই আমাকেও করতে হয়েছে। এই যে এই তুমি, এই ওঠো ওঠো। মরেছে সংযুক্তা, আজকে তুই ফেঁসেছিস। এই ওঠো ওঠো। সংযুক্তা মাথায় ছোট্ট ছোট্ট বয়কাট চুল, পরনে ব্লু কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট, গলায় একটা পাতলা মতো স্কার্ফ মতো জড়ানো। শরীরের গড়ন মেয়েলি হলে কি হবে, নিজেকে পুরুষ ভাবা সংযুক্তা নিজের নামটাকে ছোট্ট করে স্যান্ডি বলে। মেয়েদের সঙ্গে মেশে, আবার ছেলেদের সঙ্গে বেশি মেশে। সেই কারণেই তো ক্লাস কম ক্যান্টিনে ওকে বেশি দেখা যায়। সংযুক্তার ভীষণ কাছের বান্ধবী প্রিয়া, সম্পূর্ণ নাম প্রিয়াশ্রী রায়চৌধুরী। বাবা মনোজ রায়চৌধুরী, পেশায় পশু হাসপাতালের চিকিৎসক। খুব ইচ্ছে ছিল নিজে কেমিস্ট্রিতে অনার্স নেবেন, ভাগ্যতে হয়ে ওঠেনি, তাই মেয়েকে দিয়ে করাচ্ছেন। এই দুটো বিষয়ে ওদের মধ্যে ভীষণ মিল। কেউই নিজের পছন্দের সাবজেক্টটাকে চুজ করতে পারেনি পরিবারের জন্য, আর কলেজে প্রথম দিন এসেই আলাপ, আর সেই থেকেই চলছে। গিরে তোকে বলছি দাঁড়া। সংযুক্তা উঠে দাঁড়ায়, ঠিক একটা ছেলে যেভাবে বেঞ্চের ওপর দাঁড়াবে, দাঁড়িয়ে হাতের সব কটা আঙুল কটাস কটাস করে ফোঁটাবে, একদম সেই রকম ভাবে হাই তুলে হ্যাঁ বলুন স্যার, এটা কি কলেজ নাকি অন্য কিছু? আমি তো বেডরুম ভেবেছিলাম। সংযুক্তার মুখে এমন কথা শুনে গোটা কলেজ হো হো করে হেসে ওঠে। তুই কলেজের ক্লাসটা। স্যার বিরক্ত হন এবং ওনার হাতের চকটা ছুঁড়ে মারেন সংযুক্তার ঠিক কপাল বরাবর। বাহ স্যার, এই বয়সেও তো আপনার টিপটা হেভি। তুমি যদি আমার বাড়ির ব্যাচের স্টুডেন্ট হতে না, তোমাকে আমি সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে দাঁড় করিয়ে রাখতাম। এটা কোনো ব্যাপার নাকি? আমি তো এমনি লেট নাইট পার্টি করি, ভোরবেলা ফিরি, শীত গ্রীষ্ম বর্ষা পার্টি ভরসা। সংযুক্তার এই কথায় আবার গোটা ক্লাস হেসে ওঠে। ক্লাসের সমস্ত বদমাস ছেলেগুলো সংযুক্তার বন্ধু। এক একদিন এক একজনের বাইকে করে সে যাতায়াত করে, নিজে আবার বিরাট একটা বাইক চালায়, আর সেখানে মেয়েদেরকে লিফটও দেয়। না, সংযুক্তা কিন্তু সমকামী নয়, তবুও একটু কেমন যেন। ছোটবেলায় বাবা মার কাছে অতিরিক্ত পরিমাণে খোলামেলা শাসনে সন্তানেরা ঠিক এইরকমই হয়তো হয়ে ওঠে। তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, এটা কি ক্লাস প্রাইমারি ক্লাস নাকি স্যার যে বেঞ্চের ওপর দাঁড়াবো? বেঞ্চের ওপর তো বলিনি। তাহলে কোথায় দাঁড়াবো? বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো বেঞ্চের ওপরে, যাতে অন্যান্য স্টাফরা দেখতে পায়।
প্রফেসর তোমাকে শাস্তি দিয়েছে। প্রফেসর কি স্যার? প্রফেসর সেন। স্যার, পেছন ফাঁকা সেন। আবার সবাই হেসে ওঠে। সংযুক্তার এইরকম ব্যবহারে বেশ রাগ হয়ে ওঠে প্রফেসর সেন। এগিয়ে আসে দ্রুত গতিতে, আর সংযুক্তা বলে, স্যার এইভাবে দৌড়াবেন না, আপনাকে না মরা খেকো কুত্তার মতো লাগে। প্রত্যেক কথাতেই সকলে হাসছে, আর প্রফেসরের রাগ তত গুণ বাড়ছে। আগে এসে বললেন, নেহাত কলেজ, না হলে ঠাঁটি একটা চড় মারতাম। আপনার বাপের ক্ষমতা আছে আমাকে মারার? এই তুমি এখানে আমাকে পড়াতে যাচ্ছ না আমি তোমাকে? সেইটাই তো আমার বিষয়। আপনার বাপের ক্ষমতা আছে আমাকে মারার? আপনি জানেন আমি কোন পরিবারের মেয়ে? পরিবার ধুয়ে জল খাচ্ছ? হ্যাঁ, তোমাকে আজ আমি রাস্ট্রিকেট করব। করুন দেখি, আপনার বাপের কোন বাপের ক্ষমতা আছে? আপনার বুকের পাটার কতটা জোর? সংযুক্তা! ঠিক এইরকম করেই ম্যাক্সিমাম দিন ক্লাসে অশান্তি হয় প্রফেসর সেনের সাথে। কে জানে না বিষয়টা? সবাই জানে, আর প্রত্যেকেই বেশ মজা লোটে। এই গোটা কলেজে একমাত্র শৃঙ্খলা পরায়ণ মাস্টার বলতে গেলে মিস্টার সেন। কড়ায় গন্ডায় টাইম মাফিক ওনার গাড়ি পৌঁছে যায় কলেজে। উনি ঠিক সময় মতো টিফিন করেন, ঠিক সময় মতো প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেন, এবং ওনার ভয়ে থাকে ওনার নিচের লেকচারাররা। আর যেদিন উনি আসতে পারেন না, সেই দিন তো আরো বিপত্তি। অনলাইনে ক্লাস করেন। মোটামুটি জীবনটা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছেন। এই নিয়ম কানুন থেকে বেরোনে উনি নিজে জানেন উনি শেষ হয়ে যাবেন। স্যারের সঙ্গে তর্কাতর্কি যখন তুঙ্গে ওঠে, ঠিক তখনই ঘন্টাটা বেজে যায় এবং প্রত্যেকটা স্টুডেন্ট হৈ হৈ করতে করতে বেরিয়ে আসে। সংযুক্তার কারণেই মিস্টার সেনের নাম পেছন পাকা সেন হয়েছে। উনি 30 দিনে মাত্র 3টে জামা এবং 3টে প্যান্ট ওলট পালট করে পরিবর্তন করে পরেন। নিজে খুব একটা আহামরি নিজের রেলা দেখাতে পছন্দ করেন না, বড়লোকি চাল পছন্দ করেন না। এই কলেজ থেকেই উপহার স্বরূপ একটা গাড়ি উনি পেয়েছিলেন, সেইটাতেই নিত্য যাতায়াত। যদিও চালাতে পারেন না, একটি অল্প বয়সী ছেলে রয়েছে। অনেকেই জানে ওই ছেলেটির পরিবারটিও নাকি প্রফেসর সেনই চালায়। কলেজ ছুটি হয়ে যায়। সংযুক্তার পাশ দিয়েই গটগট করতে করতে যখন মিস্টার সেন যাচ্ছে, সংযুক্তা তখন বলে, স্যার দেখুন, আজকের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। পেছন ঘুরে তাকায় মিস্টার সেন। বাবা, সংযুক্তার মুখে হরিনাম। ব্যাপারটা কি? কেন আজকে এমন কি হলো যে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? সরি স্যার, এপ্রিল ফুল। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী বলে, এপ্রিল ফুল? কলেজ তো ছুটি ছিল। আরে দূর, আমার জন্যে, বিশেষ করে স্যারের জন্য প্রত্যেকটা দিনই এপ্রিল ফুল। বলে ওর বাইকটা হুশ করে বেরিয়ে যায় প্রফেসর সেনের পাশ থেকে। এই মেয়েটিকে উনি একদম সহ্য করতে পারেন না। ভীষণ দুষ্টু, প্রত্যেকটা ক্লাসে বদমাইশি করে। বেশিরভাগ সময় ক্যান্টিনে পাওয়া যায়। ইচ্ছে করে কান মুলে ধরে নিয়ে আসতে, কিন্তু ওই তো, পরের বাচ্চাকে শাসন করার আগে নিজে শাসনে থাকা ভালো। মিস্টার সেন যাচ্ছেন? হ্যাঁ স্যার। কলেজের অধ্যক্ষ ওনাকে ডাকেন। আর এক অধ্যক্ষ আপনাকে ডেকেছেন। কে? কলেজে অনেক স্যার এসেছে, মানে ও বুঝেছি, যাদের আসার কথা ছিল। তা আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে, তাকেই তো চুজ করা হবে। হ্যাঁ, তাকেই চুজ করা হয়েছে। আর অধ্যাপক জানিয়েছেন আপনাকেই চুজ করা হবে। আমাকে? হ্যাঁ, আপনার তো অনেকটা ভূমিকা রয়েছে এই কলেজে। তারপরে আপনার মতো নিষ্ঠাবান শিক্ষক আমরা কেউই নই। এই কারণে আপনাকে যথেষ্ট হিংসাও করি। যাক, স্বীকার করলেন তাহলে। আসুন স্যার, এখন তাহলে যাবেন না? কাজটা মিটিয়েই যান। বেরোতে পারেন না, আর সেই কারণেই ড্রাইভারকে বলে দেন, এই মদন, তুই বাড়ি যা, তোর ছেলের তো দুধ লাগবে, টাকা নিয়ে যা। ওপর মহলের ডিপার্টমেন্ট থেকে আসা সমস্ত অফিসাররা কংগ্রাচুলেশন জানান। খুশি হন প্রফেসর সেনও। ওনার বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছে আজ পূর্ণ হয়েছে। আজকে বাড়ি ফেরার সময় অবশ্যই একটা মালা কিনে নিয়ে যেতে হবে, আর কিছু মিষ্টি পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর জন্যে। ফ্ল্যাটের কাছে গাড়ি দাঁড় করিয়ে উনি মিষ্টি বিলি করতে শুরু করলেন। কি দাদা, আজ আবার মিষ্টি? হ্যাঁ, আজ বহু বছরের আকাঙ্ক্ষিত ইচ্ছেটা পূর্ণ হয়েছে। সবই আমার মায়ের কৃপা। তাই নাকি?
দারোয়ান থেকে শুরু করে এই ফ্ল্যাটে থাকা প্রত্যেকটি মহিলা, শিশু সকলকেই তিনি খাওয়ালেন। ঘরে এসে পুষ্পমাল্য দান করলেন ওনার মায়ের গলায়। নমস্কার করতে করতে বললেন, আজ তুমি ছিলে বলে জীবনে বেঁচে গিয়েছি মা, না হলে জীবনটা ছাড়খাড় হয়ে গিয়েছিল আমার। দরজার কলিং বেলটা বাজার শব্দে ছুটে গিয়ে দরজা খুললেন মিস সেন। কি ব্যাপার? হ্যাঁ, আপনি মিস্টার সেন তো? পুলিশ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার অফিসার? একটু আমাদের সঙ্গে থানায় যাবেন? কেন বলুন তো? আসুন বলছি, আপনার ভয় পাওয়ার কিছু নেই। মিস্টার সেন সবে মাত্র ঘরে ঢুকেছেন। পুলিশ এসেছে, নিশ্চয়ই কোনো বিষয় আছে। এর আগেও কয়েকবার পুলিশ জয় চক্রবর্তী ওনার ফ্ল্যাটে এসেছে। বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে দুইজনের মধ্যে। বেশ কয়েক বছর আগে এই কলেজে একটি ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল কলেজের চিলেকোঠার ঘরে। তখনও এনার কাছে এসেছিলেন সহায়তা পাবার জন্যে। ছাত্রীকে উনি চিনতেন। ছাত্রীটি কেন মারা গেছিল সেটা উনি বলতে পারেননি। পরবর্তীকালে জানা যায় ছাত্রীটি কুকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিল এই কলেজেরই সংসদের ছেলেদের সঙ্গে। তাকে রীতিমতো ভোগ করতো তারা। আর শেষ পর্যন্ত এই প্রকৃতির দানে কুমারীর গর্ভে জন্মায় এক সন্তান। সেই সন্তান সহই সে আত্মহত্যা করেছিল। বিভৎস সেই দৃশ্য। এরপরে 6 মাস বন্ধ ছিল সবকিছু, তারপর স্বাভাবিক হয়েছে। পুলিশের জিপে উঠে বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আবার কি কোনো ছাত্রী আত্মহত্যা করেছে নাকি? না না, এবার আত্মহত্যা না, সরাসরি অ্যাক্সিডেন্ট। তা অ্যাক্সিডেন্ট আমাকে? হ্যাঁ, আপনার নামটাই তো সে নিল। থানায় পৌঁছে অবাক হয়ে গেলেন মিস্টার সেন। ভয়ে ভয়ে এসেছিলেন, কে আবার অ্যাক্সিডেন্ট করলো? ঢুকতে ঢুকতেই বুঝতে পারলেন কার কাজ হতে পারে। বাইকটা থেতলে পড়ে রয়েছে। শুধু জিজ্ঞেস করলেন, বেঁচে আছে তো? হ্যাঁ, সম্পূর্ণ। হাত পা ছড়ে গিয়ে মাথাটা একটুখানি ফেটেছে। নাম নিচ্ছে আপনার, ফ্যামিলির নাম কিছুতেই বলতে চাইছে না। পুলিশের যে হেডকোয়ার্টার তার সংলগ্নই একটা হাসপাতাল, সেইখানেই মেয়েটিকে রাখা হয়েছে। হ্যাঁ, মেয়েটি আর কেউ নয়, সংযুক্তা। এই যে, চিনতে পারছেন? সংযুক্তা? যাক, চিনতে পারলেন তাহলে। জ্ঞান আসার পর থেকে আপনার নামটা নিচ্ছে। আমরা তো ভীষণ অবাক। শহরের প্রত্যেকটা মানুষ জানে আপনি কত সজ্জন ব্যক্তি, শিক্ষিত মানুষ। তারপরে আপনার মধ্যে কোনো বড়লোকি পানা নেই। সে কিনা সংযুক্তা আপনাকে, তাই ভাবলাম রক্তের সম্পর্ক আছে নাকি। আরে না না, রক্ত সম্পর্ক কি করে থাকবে? আমি তো বিয়েই করিনি। ও বাবা, তা তো ঠিক, এটা তো ভেবে দেখিনি। না আসলে স্যার, স্যার প্লিজ, স্যার প্লিজ হেল্প মি। সংযুক্তার দিকে বেশ রাগান্বিত চোখে তাকালেন তিনি। আপনারা একটু বাইরে যান, আমি একটু সাথে কথা বলতে চাই। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ। প্রত্যেককে ডেকে বাইরে নিয়ে গেলেন জয় চক্রবর্তী। ওর বেডের পাশে দাঁড়িয়ে হাতের ওপর হাত দিয়ে অনেকটা স্বামী বিবেকানন্দ স্টাইলে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার সেন, কি ব্যাপার? তুমি আমার নাম নিয়েছো কেন? স্যার আর বলবেন না, কি করে যে ক্যালানটা খেয়ে গেলাম। বাইকটা নিয়ে দিব্যি প্রিয়াশ্রীকে নিয়ে চালাচ্ছিলাম। ডাব খাবে বললো আমার প্রিয়তমা। ডাবালাকে বললাম ডাব দাও। দাম জিজ্ঞেস করতে বললো 60 টাকা। মাথায় রাগ চড়ে গেল, কারণ সকালবেলা মা আমাকে পার্সটা নিয়ে বেরোতেই দেয়নি। বলেছে আমি নাকি খুব উৎপাটাং খরচ করি, আমার খরচের হাত নাকি দিন দিন আমার মতো লম্বা হয়ে যাচ্ছে। তো কিন্তু আমার প্রিয়াশ্রীকে তো খাওয়াতেই হবে। ব্যাস, খেলাম দুজনে। টাকা দিতে যাবো এমন সময় বাইকটা নিয়ে বেরোতে গেছি, বাবা বাইকালার শরীরে কি শক্তি দেখি। ডাবলা আমার বাইকটাকে টেনে রেখে দিয়েছে। তাও আবার ওনার ওই কি যেন বলে, ওটাকে দাও বলে। হ্যাঁ হ্যাঁ, ওই দাও দিয়ে। তারপর কি হলো? তারপরে ছেড়ে দিয়েছে, আর হ্যাঁচকা টানে পুরো পিক আপ তুলে দিয়ে দাম করে গিয়ে মেরে দিলাম দেয়ালে। প্রিয়াশ্রীর খুব লেগেছে, ছিটকে পড়েছিল, মনে হয় ঘাটটা বেঁকে গিয়েছে, ঘাটের মধ্যে কি সব যেন জড়ানো। আমার থেকে অবস্থা একটু খারাপ ছিল, তবে জ্ঞানটা ফেরায় প্রাণে বেঁচে গিয়েছি। আর তুমি আমার নামটা কেন নিলে? আপনি তো গুরু, শিক্ষক, মহাশয়, আমার গুরু, আমার পথের পথিক, আমার। হয়েছে, তুমি তো ড্রামা করো কেন? তোমার বাড়ির লোক তোমার সহ্য করতে পারে। পয়েন্ট, পয়েন্ট, দিস পয়েন্ট, এই পয়েন্টটাই আমি আপনার সামনে প্রকাশ করতে চাই। এতদিন পারিনি। আপনাকে দেখলেন আমার সহ্য হয় না। হ্যাঁ, আজকালকার ছেলেদের মতো আপনি নন। আদ্দিকানা শিকেলে পানা, কি 3টে রঙের শার্ট পরে বেড়ান সবসময়, আর এই 3টে রঙের প্যান্ট। কোনো রকমের একটু হ্যান্ডসাম ভাব নেই, কিছু নেই। মাথা চুল তো একটাও পাকেনি, তাও চোখের মধ্যে একটা আদ্দিকালা চশমা পরে রয়েছেন, মাথার মধ্যে নারকেল তেল দিয়ে ঘুরে বেড়ান, আপনার পাশ দিয়ে যাওয়া যায় না। গায়ে একটু পারফিউম ব্যবহার করে নাকি মোটকা গন্ধ লাগে মাঝে মাঝে, জানেন? তাছাড়া অন্যান্য স্যারকে দেখুন, বয়স হয়ে গিয়েছে,
অথচ সুন্দর সুন্দর স্টুডেন্টগুলোর পেছনে কত বাঁকা নজরে তাকায়। এ আমার দিকেও তাকায়। আমাকে মেয়ে মেয়ে লাগে। হ্যাঁ দেখুন না, আমাকে মেয়ে মেয়ে লাগে। তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার না শরীর খারাপ, কে বলেছে? দিব্যি বিন্দাস আছি, পুলিশের সামনে ন্যাকাও মারতে হয় তাই। তোমার বাড়ির লোকে খবর দাও। না 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 না, প্লিজ প্লিজ, কেমন খাবো, খুব কেমন খাবো। বাবা সেই ব্যাঙ্গালোর থেকে ছুটে এসে আমায় খেলাবে। আর মা মা তো এখানেই আছে ছুটিতে, মা তো ঝাঁটা দিয়ে মারবে। আর রইল বাকি আমার দিদা, জ্ঞানেশ্বরী জ্ঞানদা লক্ষ্মী, আমাকে শেষ করে দেবে। এইবার হাসি পেয়ে যায় ওনার। তাও গোপের ফাঁকে হাসিটা চেপে রেখে বললেন, ঠিক আছে, বিষয়টা আমি সামলে নেব খুনি, ঠিকানাটা দাও। শেষ পর্যন্ত সংযুক্তাকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে ড্রাইভার মদনকে খবর দিলেন। হ্যাঁ মদন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লোকাল বাসে করেই যাচ্ছি। আরে বাবা ঠিক আছে। কি হলো ব্যাপারটা? সংযুক্তা জিজ্ঞেস করে। মদনের ছেলের জ্বর এসেছে। মদনাকে? মদনা নয় মদন, রেসপেক্ট করতে শেখো। সত্যি তোমরা আজকালকার ছেলে মেয়েরা বয়স্ক মানুষদেরকে তো রেসপেক্ট করোই না। আর রইল বাকি অন্যান্য পাবলিক তো কত জ্ঞান দেবেন, কত শেখাবেন। এই জ্ঞানদা লক্ষ্মী মাসির গল্প শুনতে শুনতে তো আমার জ্ঞানদা লক্ষ্মী মাসিকে, মাসি না দিদা, আমার দিদা বলে সংযুক্তা বেশ ভাব মেরে ভুরুকুটি উঁচু করে বলল, বুঝেছি, তোমার আর জ্ঞান দিতে হবে না, চলো তুমি। লোকাল বাসে ওঠার পরে হলো আর এক বিপত্তি। লোকের পিছনিতে সংযুক্তার হাল খারাপ। সঙ্গে সঙ্গে মিস্টার সেন বললেন, এই জন্যই মেয়েদের মতো একটু পোশাক পরতে হয়। কুর্তি অথবা চুড়িদারের পরে একটা ওড়না ব্যবহার করলে বিপত্তিতে পড়তে হতো না। হারি বাস, আপনি আমাকে দেখেছেন তাহলে? ওহ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বললেন তিনি। তুমি আমার দিকে ঘুরে থাকো। হ্যাঁ, আর পেছন থেকে লোকে এসে ধাক্কা দিক আর আমার বুকটা আপনার বুকের সঙ্গে লেগে কি হচ্ছে এগুলো সংযুক্তা, বলে উঠলেন তিনি। আপনি তো আমার স্যার, কাছের মানুষ, আপনার সঙ্গে শরীরে টাচ লাগলে কোনো ভয় নেই। তাছাড়া আপনি তো আধ দিকেলে, আপনার আবার কিছু আছে নাকি? বলে সংযুক্তা আবার অট্টহাস্য করে। রাগে শরীরটা জ্বলে যাচ্ছিল মিস্টার সেনের। বেরোনোর সময় অফিসারকে বলেছিলেন আমার দ্বারা হবে না অফিসার, ওর ঠিকানা আমি পেয়ে গেছি, আপনি ওকে বাড়ি পৌঁছে দিন। ঠিক তখনই শুনতে পেয়ে গিয়েছিল সংযুক্তা। ছুটতে এসে স্যারকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, আমাকে এভাবে ছেড়ে যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। ঠিক 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 এই নাটক করে চলেছে মেয়েটা। বাসে ওঠার পরে বেশ খানিকটা যাওয়ার পর এক রাশ কলেজ ফেরত ছেলে মেয়ে হুড়হুড় করে বাসে উঠল, আর তার সঙ্গে আম পাবলিক। মোটামুটি মাঝখানে দাঁড়িয়ে লাড্ডুর মতো পিষে যাচ্ছে দুইজনে। সংযুক্তা তাকায় একবার তার স্যারের দিকে। সংযুক্তা স্যারের থেকে হাইটে অনেকটাই ছোট, সুতরাং ওর মুখটা স্যারের বুকের কাছে এসে ঠেকে রয়েছে, আর স্যার ওকে বেশ আড়াল করেই দাঁড়িয়ে রয়েছে। সংযুক্তা স্যারের চোখের দিকে তাকায়। এত কাছাকাছি সে কোনোদিন আসেনি। হ্যাঁ, অন্য বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, তাদের ঘাড়ের ওপর হাত দিয়ে আড্ডা মারা, পিঠে চাপড় মারা, মাথার চুল ছিঁড়ে দেওয়া, এই সব কিছুর থেকে এই দাঁড়িয়ে থাকার স্পর্শটা সম্পূর্ণ অন্যরকম। পারফিউম ব্যবহার না করার জন্যে স্যারের গায়ে নিজস্ব গন্ধটাও সে পাচ্ছে। বিরক্ত লাগছে না আজকে, আজকে ভালো লাগছে। শত হলেও এতবার পেছনে লাগলেও স্যারকে প্রত্যেক দিন সংযুক্তা মিস করে। যেই দিন উনি আসে না সেই দিন ওর মাথা আরো বেশি করে গরম হয়। কেন কি জানি, অপছন্দ করা এই স্যারকেই মনের কোনো এক গোপন মণিকোঠায় কল্পনার জাল বুনে স্যারকেই সেখানে আপন করে রেখেছে। তদ্রূপই হাল হচ্ছে স্যারেরও। উঠতে বসতে যেই ছাত্রীকে পছন্দ করে না তাকেই যেন ভালো লাগছে। কিন্তু আজ পর্যন্ত মিস্টার সেন মনের মধ্যে কাউকে স্থান দিতে পারেনি। কিন্তু সংযুক্তা কলেজে না এলে তার চশমার আড়ালে লুকিয়ে থাকা চক্ষু দুটো ওই দুষ্টু মিষ্টি মেয়েটাকেই খুঁজে বেড়ায়। ও এমনই একটা স্টুডেন্ট যে স্যারের মাথার চুল না ছিঁড়লে স্যারের ভাত হজম হয় না। বাসটা এসে পৌঁছে যায় ওর বাড়ির অনেকটাই কাছে। সংযুক্তা জাপটে ধরে স্যারকে, বলে, আমি যাবো না, বাড়ি যাবো না, কেন বেশি, কেন বেশি, কেন বেশি, কেন বেশি। বড়দের নাম এরকম বলতে নাই। কি শিক্ষায় তোমার বাবা মা তোমায় বড় করেছে? শিক্ষার কথা বলবেন না স্যার, শিক্ষার কথা বলবেন না। মা চাকরি করে, বাবাও চাকরি করে, ভালো কথা। আমি মায়ের পেটে আগে আগে চলে এসেছি, মা জানতো না। তারপরে বাবার সঙ্গে দেখা করে মা বিয়ে করে। ভাবুন তাহলে আমার অবস্থাটা কি। এরপরে আমি হলাম, হওয়ার পরে আমাকে রেখে যাবে কার কাছে? কাজের লোকের কাছে। কাজের লোককে আমাকে সময় দেয়,
ওমা, সে আরেক কাজের লোকের সঙ্গে লাইন মারে। সেটা কি করে প্রমাণ হলো? আমি যে ঘরে থাকতাম সে ঘরে ছিল ক্যামেরা, কাজের লোক তো জানতো না। বাবা মা ছুটিতে বাড়ি এসে সবটা জানতে পারে, জানতে পারে কাজের লোকের নামে কেস করে, কাজের লোক কান্নাকাটি করে। তুমি আমাকে কি শর্টে বলতে পারো না? জিজ্ঞেস করলেন মিস্টার সেন। এই শর্টেই তো কথা বলতে পারি না কারোর সাথে, আর এই জন্যই তো আমার অত বন্ধু। হ্যাঁ, ছেলে বন্ধুগুলো ইচ্ছে মতো তোমার পয়সা খেয়ে চলে যায়। ঠিক বলেছেন স্যার, স্পষ্ট ভাষায় বলতে গেলে গাঁড় মনে দিয়ে চলে যায়। সংযুক্তা, একটা স্যারের সাথে কি করে কথা বলতে হয় জানো না? জানি স্যার, সবই জানি, কিন্তু বাবা মা কি করে তার সন্তানের সঙ্গে মেলামেশা করে এটা একটু আমার বাবা আমাকে শিখিয়ে দেবেন। কেন? কোনোদিন আমাকে সময় দেয়নি, সেই জন্যই বোধহয় আমি এইরকম আঁকড়ে ধরতে চাই প্রত্যেকটা মানুষকে। আমি না বাড়ির মধ্যে ঢুকলেই না কেমন একটা পুতুল হয়ে যায়, জানেন তো, কলের পুতুলের মতো। আমার হাতে দড়ি দিয়ে ওরা আমাকে নিজের মতো করে নাচাচ্ছে। ছোটবেলায় আমাকে ভর্তি করলো ইংলিশ মিডিয়াম স্কুলে। খুব অসুবিধা হতো পড়াশোনা করতে, বুঝতে পারতাম না। প্রাইভেট টিউটর আমাকে মারতো, বকতো। কাকে বলবো, বাবাকে না মাকে? কারো সময় আছে আমার কথা শোনার? আর এক আমার জ্ঞানদা লক্ষ্মী পিসি, পিসি না দিদা, আপনিও বুঝে গেলেন। অষ্টক্ষণ জ্ঞান দিয়ে 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 আমাকে শেষ করে দিল। তোমার দিদা কি তোমাদের সঙ্গেই থাকে? হ্যাঁ, আমার মার দ্বারা শ্বশুরবাড়ির সংসার করা হয়নি। বলতে গেলে আমার বাবাকে, মানে আমার মায়ের কারণেই মেনে নেওয়া হয়নি। কেন, কি করেছেন তোমার মা? না, আমার মা আর আমার বাবা দুইজনের ধর্ম তো আলাদা। ও আচ্ছা আচ্ছা, সরি। এটা আপনার সরি বলার কি আছে? আপনি কি বলুন তো? ওরা হাঁটতে হাঁটতে কথা বলছে। বাড়িটা খুবই কাছে চলে এসেছে। ওটা তোমার বাড়ি? হ্যাঁ। বাহ, বেশ সুন্দর তো। হ্যাঁ সুন্দর, বিরাট বড় প্রাসাদের মতো বাড়ি। দেখেও মনে হয় ভেতরটা ফাঁপা। ফাঁপা মানে কারো সময় নেই আমার সাথে কথা বলার। এই জন্যই তো নিজের জীবনটাকে এরকম করে নিয়েছি। জানেন তো, এই যে আমি এসব পোশাক আশাকগুলো পরি না, আমাকে কেউ কখনো বকে না, বলে না যেগুলো পরবি না। শুধু একটাই কথা, পড়াশোনা কর, পড়াশোনা কর, তোকে তোকে অনেক বড় কিছু হতে হবে, এই হতে হবে সেই হতে হবে। আমার ভালো লাগে না, আমার সত্যি ভালো লাগে না। আমার আমার আঁকতে ভালো লাগে, কিন্তু ওটা আমার বাড়ির লোক পছন্দ করে না। ওসব আঁকা টাকা নাকি খুব নিম্নমানের পরিচয়, ওসবে নাকি কিছু হয় না। কে বলেছে? আমার তো মনে হয় যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত। হ্যাঁ, আপনার মতো গুরুদেবতা তো হয়েই যেত। বলতে বলতে বাড়ির সামনে পৌঁছে যায়। দারোয়ান ভ্রুকুটি করে চেয়ে রয়েছে, কিন্তু সংযুক্তাকে দেখেই তার মুখটা ঠিক পাংশু হয়ে গেল। হ্যাঁ দিদিমণি, আপকা ক্যা হুয়া? কুছ নাই হুয়া, সরো এখান থেকে বলে দারোয়ানকে ধাক্কা মেরে সরে যায় সংযুক্তা। আর ওর ধাক্কার চোটে ওর পায়ের বুট পর্যন্ত ছিটকে চলে যায়। সংযুক্তা, জুতোই সামলাতে পারো না, নিজেকে কি সামলাবা? বলে রাস্তার পার থেকে জুতোটা নিজের হাতে করে কুড়িয়ে নিয়ে আসে মিস্টার সেন। আরে মাস্টার হবে তো এইরকম, ঠিক যেন সিরিয়াল দেখছি চোখের সামনে, বলে মনে মনে সংযুক্তা। দারোয়ান গেট বন্ধ করে দেয়। দৌড়ে দৌড়ে ওদের আগে আগে যায়। এ কি, দারোয়ান আমাদের আগে আগে কেন যাচ্ছে? আরে বাড়িতে খবর দিতে হবে না? মাকে রিপোর্ট দিতে হবে তো। ঘরের ভেতর ঢুকে অবাক হয়ে যায় মিস্টার সেন। বিরাট বড় বাড়ি, বিরাট বড় তার অন্দরমহল, বিরাট বিরাট তার ঘর, বিরাট বিরাট তার দেওয়ালে টাঙানো অয়েল পেন্টিং, এবং সেই অয়েল পেন্টিংয়ে ঝুলছে একটা বিরাট বড় রজনীগন্ধার মালা। খুব চেনা এই পেন্টিংয়ের মানুষটা। এটা এটা হয়তো ঢুকে আপনিও এটা এটা করছেন। ইনি তো আমার জ্ঞানদা লক্ষ্মী, আমার দিদু, এক সময়কার নামকরা বিজ্ঞানী, মিসেস প্রতিমা দেবী। প্রতিমা দেবী? তুমি প্রতিমা দেবীর নাতনি হও? হ্যাঁ। কেন বলুন তো? কি রে, শুনলাম তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস? সিঁড়ি দিয়ে নেমে আসছেন এক মহিলা। পরনে তার একটা সাদা রঙের নাইটি। হাঁটতে হাঁটতে আসছেন, মাথার চুলগুলো সংযুক্তার মতোই ছোট্ট ছোট্ট করে ছাঁটা। এক হাতে সিগারেট ধরা, আরেক হাতে ধরা রয়েছে একটা খবরের কাগজ। এটাকে আমার কলেজের স্যার। আচ্ছা আচ্ছা, নমস্কার, আসুন। আমি ভেতরে ঢোকার জন্য আসিনি, আসলে ও অ্যাক্সিডেন্ট করেছে। জানি, ব্যাপারটা মিডিয়া হয়ে গিয়েছে, ওখানে মিডিয়া গিয়েছিল, আর সেখানে আপনাকেও দেখলাম। আপনি বসুন না, চা কফি কিছু খেয়ে যাবেন। ভাবতেও অবাক লাগে মিস্টার সেন ওরফে পলাশের এই হলো প্রতিমা দেবীর মেয়ে। এত অহংকার!
প্রতিমা দেবী জীবিতকালে তার মানে তার নাতনিকে বড় মাপের কিছু হওয়ার জন্যে বারবার বলতেন, কিন্তু নাতনির ইচ্ছে ছিল অন্যরকম। প্রতিমা দেবীকে আজও নিজের মাস্টারের, নিজের মায়ের জায়গায় বসিয়েছে পলাশ। সেই দিন যদি ওই টিকিটটা না কাটা হতো তাহলে হয়তো পলাশের জীবনটা এরকম হতো না, কিন্তু ওই একটা টিকিটের দ্রব্যমূল্য অনেক লক্ষ কোটি টাকার চেয়েও বেশি দামি, মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সেই প্রতিমা দেবী হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। আজকের কথা নয়, তাও বছর 5 আগের কথা। শেষবারের মতো একবার দেখা করতে চেয়েছিল পলাশ, কিন্তু সেই দেখাও আর হয়নি। অল্প বয়সেই, প্রায় এই 70-এর মতো হবে, এর থেকেও বেশি আয়ু মানুষ আশা করে থাকে। বার্ধক্যজনিত অসুখে টসুখে নয়, নিজের কাজের অতিরিক্ত প্রেসারেই, অথবা এরকম একটা মেয়ে আর এরকম একটা নাতনি থাকলে যে কেউই অল্প বয়সে মরে যাবে। স্যার বেরিয়ে যাচ্ছে দেখে হাত দুটো চেপে ধরে সংযুক্তা। পলাশ বলে, হাতটা ছাড়ো। স্যার একটু বসে। হাতটা ছাড়ো। স্যারকে এতটা রেগে যেতে দেখে বেশ অবাক হয়ে যায় সংযুক্তা। ভয়ে ভয়ে হাতটা ছেড়ে দেয়। হে কি, আপনি কিছু খেয়ে গেলেন না? না, অমন লক্ষ্মী দেবী প্রতিমার মতো একজন মানুষের যে এমন একটি মেয়ে আর এমন একটি নাতনি থাকতে পারে, এইটাই তো ভাবতে পারি না। কথাটা জোরে প্রকাশ করতে পারল না পলাশ, মনে মনে আওড়েই সেই স্থান ত্যাগ করল। পরের দিন সংযুক্তা কলেজে যায়নি। খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে তার নাকি জ্বর এসেছে, আসতেই পারে। আর প্রিয়াশ্রী, তারও অবস্থা খুবই খারাপ। দিন যায়, কিন্তু সংযুক্তাকে একটু একটু করে মিস করা শুরু করে পলাশ। প্রতিমা দেবীর ফটোর সামনে এসে দাঁড়িয়ে কালকে সে অনেকগুলো প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল, কেন আপনার সাথেই কেন এরকম হলো? আমি যেখানে থাকতাম সেখানে আমার ইচ্ছে মতো পড়াশোনা হয়েছে। আপনি নিজ মুখে বলেছিলেন অখিলেশ তাকে, আমি যা পড়তে চাই সব কিছু আমার ইচ্ছে মতো, সেই কারণেই তো নিজের ইচ্ছে পূরণ করেছি। কিন্তু নিজের নাতনির বেলায় আপনি কেন এরকম হলেন না? যদি হতেন তাহলে মেয়েটি হয়তো আজকে খুব ভালো হতো। অথচ দেখুন, সেই দিন রাত্রেবেলায় পলাশ স্বপ্ন দেখে ওর মাথার কাছে বসে রয়েছেন প্রতিমা দেবী, সাদা ধপধপে শাড়ি পরা, মুখটা ফ্যাকাশে এবং করুণ। ওর দিকে তাকিয়ে বলছেন, আমার আমার ঋণ শোধ করবি না পলাশ? আমি না তোকে নতুন জীবন দিয়েছি? কি আপনি আপনি আমার স্বপ্নে এসেছেন? বলুন বলুন, কি চাই আপনার? আমার যে গুরুদক্ষিণা লাগবে বাবা, বলেছিলেন তিনি। কিন্তু কি গুরুদক্ষিণা লাগবে পলাশ বুঝতে পারে না। স্বপ্নটা তার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই দিনের পর থেকেই মনটা ভীষণ উদ্বেগের সঙ্গে রয়েছে। কি চাইছেন তিনি? দিন 15 পরে আবার কলেজে ফিরে আসে সংযুক্তা, আর আসার সঙ্গে সঙ্গেই ওর ভাব মারা শুরু হয়ে গিয়েছে। যদিও এই কদিনে অনেকটাই মিস করেছে পলাশ, যেতেও পারেনি খোঁজ নিতে। তোমার শরীর এখন কেমন? অনেকটা ভালো। আপনি? এই তো ভালো আছি। ভালো নেই। এই কদিন আমাকে দেখতে পারেননি বলে আপনার মুখ চোখ নিশ্চয়ই কালো হয়ে রয়েছে। হ্যাঁ, ওজনটাও বোধহয় একটু কমেছে। আড্ডা মেরো না, ক্লাস করতে চলো। না, একটা কথা বলুন না। কি, আপনার কি জীবনে কোনো প্রেম ট্রেম নেই নাকি? না, আমার প্রেম ট্রেম নেই। কেন, আপনি কিছু পারেন না? সংযুক্তা, দেখে তো তাই মনে হচ্ছে। আমায় দেখে তোমার যেমন লাগে লাগুক, এখন আপাতত আমি তোমার স্যার। আর গুরু আর শিষ্যের কি সম্পর্ক তুমি কি জানো না? জানি, ওইটা জেনে জেনেই তো বড় হয়েছি। ভিডিও কল আর ফোনের লেকচার, সেই কারণেই তো এই জীবনটাকে আমার বিষাক্ত বলে মনে হয়। সংযুক্তা, তোমার কাছে যেই জীবনটা বিষাক্ত সেই জীবনটাই সুন্দর হয়ে উঠতে পারে। তোমার দিদিমাকে তুমি সহ্য কেন করতে পারো না? তোমাকে জোর করে কেমিস্ট্রি পড়তে বলেছে, জোর করে ভালো মানুষ হতে বলেছে, এই জন্য তো। কিন্তু তোমার দিদিমার একটা ভালো দিক তুমি জানো না। আমার ওপরে ওনার অনেক ঋণ রয়েছে। কিরকম? তোমার দিদিমার জন্যই আজকে আমি এইখানে। আমার কি ছিল? কিচ্ছু না। আমার বাবা আমার মাকে বিয়ে করে, ফলশ্রুতিতে পরবর্তী বছরে আমি জন্মাই। আমাকে 5 বছর বয়সে রেখে মা মরে যায়। আমাকে দেখাশোনা করার জন্য বাবা আবার বিয়ে করে, কিন্তু সেই সৎ মা আমায় খেতে দিত না, মারত। বছর ঘুরতে না ঘুরতেই সৎ মায়ের আবার মেয়ে হয়, তারপরের বছর আর একটা।
মেয়ে দুটো হওয়ার পরে তো বাবার ভালোবাসাও সেই মেয়েগুলোর প্রতি বেশি উতলে উঠত। আমার ক্ষেত্রে নয়। বাড়ি ছেড়ে দিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে থাকতাম। কপাল খুব ভালো ছিল ছোট বয়স থেকেই, তাই লটারি কেটেছিলাম 50,000 টাকার, বেঁধে গিয়েছিল। সেই টাকা সব আমার বন্ধুরাই আমার ঘাড় মেরে নিয়ে নেয়। তারপরে একদিন সেই ওই ট্রেনটা আমার জীবনের মতিগতি সব কিছু বদলে দেয়, জানো তো। ওই ট্রেনে প্রথম আমার দেখা হয়েছিল প্রতিমা দেবীর সাথে। কে প্রতিমা দেবী আমি জানতাম না, কিন্তু উনি আমার টিকিটটা কেটে দিয়েছিলেন। সেই টিকিটের মাধ্যমে আমি ব্যাঙ্গালোর পৌঁছাই, অখিলেশ দার সাথে মিশি। আমার পড়াশোনা, আমার খাওয়া দাওয়া সব কিছুর ভার বহন করতেন তোমার দিদিমা। আর সেই দিদিমাই যাকে তুমি আমার সামনে এমন করে অপমান করছো। আমি তো জানতাম না স্যার আমার দিদিমার যে ভালো একটা দিকও আছে। তারপর তুমি আমাকে বললে তোমার মায়ের নাকি না জানতেই চলে আসা সন্তান তুমি। না জানতেই হতেই পারে। তোমার মা আর একটি মাসিও তো আছে। মাসি না তো, আমার তো কোনো মাসি নেই। ও শিট, তার মানে সে হয়তো কোনো কারণে মারা গিয়েছে, সে খবরটাও তুমি জানো না। তুমি হওয়ার আগে তোমার মা হয়তো বুঝতে পারেনি, কারণ তিনিও চাকরি সূত্রে বাইরেই থাকতেন। তোমার মা প্রতিমা দেবী মেয়েদেরকে স্বাধীনভাবে মেলামেশা করতে দিয়েছিলেন, তারা সেটার অপব্যবহার করেছিল। সেই কারণেই বোধহয় তোমার উপর অতটা রেস্ট্রিকশন ছিল। উনি নিজের মধ্যে বেঁধে রাখতে চাইতেন তোমাকে। তাহলে আমার দিদনের মৃত্যুর জন্য বোধহয় আমিই দায়ী। কিরকম? খুব ঝগড়া হয়েছিল একদিন। পরের দিনই দিদনকে আর পাওয়া যায়নি। উনি চলে গিয়েছিলেন পরলোকে। ওনার রেখে যাওয়া সেই ইজি চেয়ারটা আজও আছে আমার ঘরে। সংযুক্তা পাশে বসে রয়েছে মিস্টার সেনের। মিস্টার সেনের চোখ থেকে দুপোটা জল বেরিয়ে আসে। বলে, এত ভালো মানুষকে কাছে থেকেও তোমরা চিনতে পারলে না, আর আমি শেষবারের জন্য গুরুদক্ষিণাটা ওনাকে আর দিতে পারলাম না। গুরুদক্ষিণা? হ্যাঁ, সেই দিনের ট্রেনটাই তো আমার জীবনটা বদলে দিয়েছিল। তার বদলে গুরুকে তো কিছু দিতে হয়। ভেবেছিলাম ওনার সঙ্গে দেখা করব এবং উনি যা চায় তাই দেব। জানো সংযুক্তা, দুদিন আগে আমার স্বপ্নে উনি এসেছেন। এসে আমার কাছে গুরুদক্ষিণা চেয়েছেন, কিন্তু আমি তো বেচারা বুঝে উঠতে পারছি না ওই মানুষটাকে আমি কি দেব। আমার জীবনের সর্বটুকু দিয়ে দিলেও তো ওই দেওয়ার কোনো শেষ হবে না। আমার জীবন, যৌবন, আমার অর্থ, নাম, যশ সব কিছুর মূলে ওই মানুষটার অপার্থিব দান রয়েছে। এখন তুমিই বলে দাও আমি কি করতে পারি। আমি বলে দেব? হ্যাঁ, যেহেতু তুমি ওনার রক্ত, তুমি তো বলতেই পারো আমি কি ঋণ দিয়ে শোধ করতে পারি ওনার গুরুদক্ষিণা। সংযুক্তা তাকিয়ে রয়েছে মিস্টার সেনের দিকে, মিস্টার সেনও তাকিয়ে রয়েছে সংযুক্তার দিকে। ঘন্টা পড়ে যায়। চলো উঠি, আজ আর ক্লাস নিতে ভালো লাগছে না, বাড়ি যাব। আমিও যাব। কোথায়? আপনার বাড়িতে। হ্যাঁ, তা হয় নাকি? ফ্ল্যাটে আমি একা থাকি। বিয়ে করেননি? না, ইচ্ছে হয়নি। সংসারের বাঁধনে নিজেকে বাঁধতে চাইনি। একা একাই এই বেশ আছি। বাড়িতে যাব, রান্না করে খাবো, আমিও খাবো। কি বাড়িতে না রোজ একঘেয়ে ভালো লাগে না। তার উপরে মেয়েদের হাতের রান্না, মা রান্না বান্না করতে পারে না। বাবা মাকে কোনোদিনও একসঙ্গে থাকতে দেখিনি জন্মের পর। বাবা বাড়ি আসলে মা আসে না, মা বাড়ি আসলে বাবা আসে না। দিদন মাঝে মাঝে আসতো, তারপরে ঠাকুরদাও, দাদু প্রত্যেকেই একে একে যারা নাকি ভালোবাসার মানুষ তারা চলে যায়। আমার ঠাকুরদা আমাকে লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে দেখতে আসতো। একা পড়ে গিয়েছিলাম সম্পূর্ণ। আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম কাউকে ধরে, পাইনি। কিন্তু এখন বোধহয় পেয়েছি স্যার। আমি বোধহয় বাঁচার একটা অবলম্বন পেয়েছি। সংযুক্তা, ঠিকই বলেছি। আমি জানি না আমার দিদনের ঋণ এইভাবে শোধ হবে কিনা, তবে এটা বলতে পারি, যদি আমার রক্তে আমার দিদনের কিছুমাত্র অংশ থাকে, তাহলে হ্যাঁ, আপনাকে দেখার প্রথম দিন থেকেই আপনার প্রতি ওই ঘৃণাটাই আপনার প্রতি অ্যাট্রাকশনের মূল কারণ। আপনি কলেজে না এলে আমারও ভালো লাগে না, আপনার ক্লাস করতে না পারলে আমার ভালো লাগে না। এই কারণেই তো প্রত্যেকটা লেকচারারের ক্লাস বন্ধ করে আমি আপনার ক্লাসটা কিন্তু ঠিক স্যার অ্যাটেন্ড করি। খেয়াল করে দেখবেন। খেয়াল করেছেন কিনা বলতে পারবো না, তবে এটা চরম সত্যি কথা। চলুন না আপনার ফ্ল্যাটটায় গিয়ে একটু ঘুরে আসি। যদি আপনার ফ্ল্যাটে আমার চরণধুলি পড়ার পরে আজকেও আপনি স্বপ্ন দেখেন যে আমার দিদুন আপনার স্বপ্নে এসেছে,
আর আপনার লোকাল ট্রেনের টিকিটের ভাড়া স্বরূপ আপনার কাছে চাইছে গুরুদক্ষিণা, তাহলে স্যার মন দিয়ে ফেলেছি আপনাকে, আমাকে গ্রহণ করুন না। আপনার মতো শৃঙ্খলাবদ্ধ একটা জীবন আমি কিছুতেই মেনে নিতে পারি না। কেন আমাকে শেখাতে পারবেন না? আপনি তো আমারও গুরু, আমারও তো রয়েছে আপনার কাছে ঋণ। আমার জীবন বাঁচালেন, আমাকে উদ্ধার করলেন, আমার বকবকগুলো সহ্য করলেন। আমি কি দিয়ে শোধ করব বলতে পারেন? মিস্টার সেন সংযুক্তার গাল দুটোকে চেপে ধরে, আর সেই মুহূর্তেই বাদবাকি কলেজের অন্যান্য সকলে দেখতে পায় দুটো মানুষ যারা নাকি সাপে নেউলে, তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে এমন একটা সুন্দর মুহূর্ত মোবাইলে ক্যাপচার করে রাখে প্রিয়াশ্রী। ঠিক দুপুরবেলায় কলেজের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সংযুক্তাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে মিস্টার সেন। সংযুক্তার মা ফোনে ছিল, সে ইগনোর করেছে। বাড়ি আসার পর সংযুক্তা বলে, ইস এত নোংরা, কি করে থাকেন বলুন তো? এখানে কি মানুষে বাস করে? না, পশুতেই থাকে। আমি তো তাই। এরপর থেকে নিত্য সংযুক্তা স্যারের বাড়িতে যাওয়া আসা শুরু করে। বাড়িতে মা ফোন করলে বলে দেয় ফোন ধরে, আমি অনলাইনে ক্লাস করছি মা, এখন রাখছি। এদিকে তা তো নয়, স্যারের প্রেমে পড়েছে। সেই দিনের পর থেকে কোনোদিনই পলাশ আর স্বপ্ন দেখেনি, যে স্বপ্নটা সে বারবার দেখতে চায়। কলেজের ক্লাস কমপ্লিট করে 3টে বছরও কেটে গেল। সংযুক্তা কেমিস্ট্রিতে খুব একটা ভালো মার্কস না করতে পারলেও এবার ও আর্ট নিয়ে পড়বে। ওর স্যার ওকে বলেছে যেটা ওর পছন্দ সেইটাতেই নাকি জীবনের সাফল্য খুঁজে পাওয়া যায়, আর এইটাই নাকি গুরুদক্ষিণা। যেই কথাটা নিজের জীবিত অবস্থায় দিদিমা বলে যেতে পারেনি, সেই কর্মটাই এই স্যারের মাধ্যমে করিয়ে নিচ্ছেন তিনি। জীবনে মানুষ আসবে যাবে, চলন্ত ট্রেন যেরকম, যেই বাড়িঘরগুলো আমরা ছেড়ে চলে যাই সেগুলোকে কোনোদিনও আর চোখের সামনে দেখতে পাই না, কিন্তু সেই বাড়িটার স্ট্রাকচার, তার রং আমাদের মনের মণিকোঠায় চিরদিনের মতো দাগ কেটে যায়। জীবনটাও ঠিক সেই রকমই। কার মাধ্যমে ভগবান কোন কাজ করিয়ে নেবে এটা কেউ বলতে পারে না। কার জন্ম কি কারণে হয়েছে সেটাও কেউ বলতে পারে না। কিন্তু প্রত্যেকেরই জন্ম নির্দিষ্ট কোনো অধ্যায় শুরু করার জন্যে, আর সেই অধ্যায়টাকে শুরু করে পরিপূর্ণতা দানের মাধ্যমে শেষ করার জন্যে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।